বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, নিয়াজ মোহাম্মদ হাই স্কুল কর্তৃক আয়োজিত নিয়াজ মোহাম্মদ অনলাইন স্কুল প্রোগ্রামে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়ার হোসেন, সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের ষষ্ঠ অধ্যায় থেকে একটি পাঠ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটি ছবি লক্ষ্য করো। ছবিটি কিসের ছবি বলতে পারো? ছবিটি একটি মানচিত্রের ছবি এবং তোমরা দেখতে পাচ্ছ এটি বাংলাদেশের মানচিত্র। এবং এই মানচিত্রের মধ্যে তোমরা কতগুলো মানুষের প্রতিকৃতি দেখতে পাচ্ছ। আসলে এই প্রতিকৃতিগুলো বোঝাচ্ছে জনসমষ্টি। তাহলে আমরা এই সম্পর্কে একটু তথ্য জেনে নিই। রাষ্ট্র গঠনের একটি পূর্ব শর্ত হলো জনসমষ্টি। আমরা সবাই জানি একটি রাষ্ট্র গঠনের 4টি উপাদান রয়েছে, আর এর মধ্যে জনসমষ্টি অন্যতম। আর এই জনসমষ্টিকে অন্য কথায় বলা যায় নাগরিক। তাহলে তোমরা সহজেই বুঝতে পারছো আজকে আমাদের আলোচ্য বিষয় কি হতে পারে। চলো আমরা আজকের আলোচ্য বিষয়টি জেনে নিই। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নাগরিক। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পাঠ শেষে আমরা কি কি শিখতে পারবো সেগুলো জেনে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নাগরিক কি তা বলতে পারবে, নাগরিকের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করতে পারবে, নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব ও কর্তব্য ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে আমরা একটি ইংরেজি সেন্টেন্স দেখতে পাচ্ছি। আমি সেটি পড়ছি, তোমরা শুনো। সিভিক কামস ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, অর্থাৎ সিভিক শব্দটি ল্যাটিন শব্দ থেকে এসেছে। আমরা এর একটু আগে জেনেছি রাষ্ট্র গঠনে একটি উপাদান হচ্ছে জনসমষ্টি, অর্থাৎ এই জনসমষ্টিকে নাগরিক বলা হয়। তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো মানুষের ছবি, অর্থাৎ জনসমষ্টিকে বোঝানো হচ্ছে এবং এরা হচ্ছে একটি দেশের নাগরিক। এবার আমরা জানব এই নাগরিক শব্দটি কিভাবে উৎপত্তি লাভ করেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটি শব্দ সিভিক্স। এই সিভিক শব্দটি হচ্ছে ল্যাটিন শব্দ। এই ল্যাটিন শব্দ থেকে এসেছে ইংরেজি সিটিজেন শব্দটি, আর এই সিটিজেন শব্দের অর্থই হচ্ছে নাগরিক। বুঝতে পেরেছো তোমরা? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এখানে একটি ছবি দেখা যাচ্ছে। ছবিটি কার তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। ছবিটি হচ্ছে একজন বিজ্ঞানীর ছবি, যাকে বলা হয় রাষ্ট্রবিজ্ঞানের জনক। এই রাষ্ট্রবিজ্ঞানীটির নাম হচ্ছে অ্যারিস্টটল। তিনি গ্রিস দেশে জন্মলাভ করেছিলেন। তিনি নাগরিক সম্পর্কে তার নিজস্ব একটি সংজ্ঞা দিয়েছেন। তার আগে আমি তোমাদেরকে একটি সংজ্ঞা দিচ্ছি। প্রাচীনকালে নাগরিক কাকে বলা হতো? সাধারণত নাগরিক শব্দটি দ্বারা নগরে বসবাসরত অধিবাসীকে বোঝাতো। আমরা এখন অ্যারিস্টটলের সংজ্ঞার মাধ্যমে সেটি আরো স্পষ্টভাবে বুঝতে পারবো। তোমরা অ্যারিস্টটলের সংজ্ঞাটি লক্ষ্য করো। রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল বলেছেন, সেই ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, এই সংজ্ঞাটির মধ্যে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে। অর্থাৎ
তিনি তার এই সংজ্ঞায় বলেছেন, নাগরিক হচ্ছেন তারা যারা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করে এবং শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অর্থাৎ আমরা যদি আমাদের বর্তমান প্রেক্ষাপটের সাথে তুলনা করি, আমরা বলতে পারি আমাদের রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত আছেন প্রধানমন্ত্রী, এমপি মহোদয়গণ, রাষ্ট্রপতি, সচিব, এরকম কতিপয় গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন যারা রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করে। শুধুমাত্র তাদেরকেই নাগরিক বলা হতো এরিস্টটলের সংজ্ঞা অনুসারে। প্রিয় শিক্ষার্থীরা, তার এই সংজ্ঞায় আমরা বলতে পারি প্রাচীন গ্রিসে শুধু নাগরিক বলতে রাষ্ট্র পরিচালনার সাথে নিয়োজিত ব্যক্তিদেরকেই বলা হতো, কারণ তার মতে অধিকাংশেরই যথাযথভাবে নাগরিক অধিকার প্রয়োগ করার সামর্থ্য কিংবা অফুরন্ত সময় নেই। তখনকার আমলে গ্রিক নগর রাষ্ট্রে তার এই যুক্তিতে দাস এবং নারীদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না এবং তারা রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করতে পারত না। অর্থাৎ তার এই সংজ্ঞা থেকে আমরা বলতে পারি তখনকার সময়ে, অর্থাৎ প্রাচীন গ্রিসে, প্রাচীনকালে তখন নাগরিক বলতে নারীদেরকেও মনে করা হতো না এবং দাসদেরকেও মনে করা হতো না এবং তাদেরকে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করারও তেমন সুযোগ দেওয়া হতো না। চলো আমরা নাগরিক সম্পর্কে আরেকজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা জেনে নিই। তোমরা কি বলতে পারো এই ছবিটি কার? তাহলে চলো আমরা জেনে নিই এই বিখ্যাত ব্যক্তিটি কে। এই বিখ্যাত ব্যক্তিটির নাম হচ্ছে হ্যারল্ড জে লাস্কি। তিনি হচ্ছেন ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী, অর্থাৎ তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তিনিও নাগরিক সম্পর্কে একটি বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন। চলো আমরা তার সংজ্ঞাটি দেখে নিই। ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হ্যারল্ড জে লাস্কির সংজ্ঞা অনুসারে আমরা বলতে পারি, যে ব্যক্তি রাষ্ট্রের সুযোগ সুবিধা গ্রহণ করে এবং রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করে তাকেই নাগরিক বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো এই সংজ্ঞাটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে রাষ্ট্রে বসবাসরত সকল জনসমষ্টিকেই বোঝানো হয়েছে, কারণ আমরা জানি একটি রাষ্ট্রে যারা বসবাস করে তারা সবাই রাষ্ট্রের সুযোগ গ্রহণ করে এবং তারা সবাই রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করার চেষ্টা করে। অর্থাৎ হ্যারল্ড জে লাস্কির সংজ্ঞার মধ্যে আমরা নাগরিকের প্রকৃত সংজ্ঞাটি অনুধাবন করতে পারি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানী এরিস্টটলের সংজ্ঞায় আমরা দেখেছিলাম তার সংজ্ঞায় শুধুমাত্র রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত ব্যক্তিদেরকেই শুধু নাগরিক বলা হতো। চলো আমরা আরেকজন বিখ্যাত অধ্যাপকের সংজ্ঞা জেনে নিই। অধ্যাপক গ্যাটেল একজন বিখ্যাত অধ্যাপক এবং রাষ্ট্রবিজ্ঞানী। তিনিও রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের সম্পর্কে একটি বিখ্যাত সংজ্ঞা দিয়েছেন। অধ্যাপক গ্যাটেলের মতে নাগরিক হচ্ছে রাজনৈতিক সমাজের সেসব সদস্য যারা উক্ত সমাজের প্রতি কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং সমাজ থেকে সকল প্রকার সুযোগ সুবিধা লাভের অধিকারী হন। প্রিয় শিক্ষার্থীরা, তার এই সংজ্ঞাটি থেকেও আমরা বুঝতে পারি তার এই সংজ্ঞার মধ্যেও সকল জনসমষ্টিকে বোঝানো হয়েছে, কারণ কোনো রাষ্ট্রে বসবাসরত সকল জনগণই রাষ্ট্রের প্রতি তাদের কর্তব্য পালনে বাধ্য থাকেন এবং বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করে থাকেন। নাগরিক সম্পর্কে আমরা আরেকটি সাধারণ সংজ্ঞা জেনে নিই। নগরে বসবাসরত অধিবাসীকে নাগরিক বলা হতো। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। অর্থাৎ
প্রাচীনকালে শুধুমাত্র একটি নগর অর্থাৎ আমরা বলতে পারি একটি প্রদেশের মতো ছিল একটি রাষ্ট্র, কিন্তু বর্তমানে রাষ্ট্রের আকার অনেক ব্যাপক আকৃতি লাভ করেছে। এই কারণে আমরা বলতে পারি বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো ছবিগুলো। বর্তমানে আমরা নাগরিকদের পরিচিতি লাভ করতে পারি দুটি মাধ্যমে, একটি হচ্ছে পাসপোর্ট এবং অপরটি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা জাতীয় পরিচয়পত্র। এবং এই জাতীয় পরিচয়পত্রকে আবার বলা যায় ভোটার কার্ড। ঠিক আছে, এই দুটির মাধ্যমে আমরা বুঝতে পারি ওই ব্যক্তিটি কোন দেশের নাগরিক। নাগরিক সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নিই। নাগরিক রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস, রাষ্ট্রের আইন, সংবিধান এবং অন্যান্য নির্দেশের প্রতি আনুগত্য প্রদর্শন করেন। তোমরা ছবিগুলো লক্ষ্য করলে বুঝতে পারবে। আমরা প্রথম ছবিটিতে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সুপ্রিম কোর্টের ছবি। মূলত এটি দ্বারা বোঝাচ্ছে একজন নাগরিক আইন মানতে বাধ্য। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি আন্দোলনের ছবি, স্বৈরাচারী আন্দোলনের ছবি, অর্থাৎ প্রত্যেক নাগরিক তার দেশকে রক্ষা করার জন্য বিভিন্ন সময়ে আন্দোলন করতে বাধ্য থাকে। তৃতীয় ছবিটিতে আমরা লক্ষ্য করছি জাতীয় সংসদের ছবি, এবং এই ছবিটির মাধ্যমে আমরা বলতে পারি জাতীয় সংসদে বিভিন্ন আইন প্রণয়ন এবং সংবিধান সংশোধন বা সংবিধান রচিত হয়ে থাকে। এগুলো সংবিধানের এবং অন্যান্য বিধিবিধানগুলো একজন নাগরিকের মেনে চলতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ জেনেছি নাগরিক সম্পর্কে। নাগরিক কে? নাগরিক সম্পর্কে আমরা বিভিন্ন সংজ্ঞা জেনেছি। এবার আমরা জানব নাগরিকের দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি। প্রথমে বলা হচ্ছে নাগরিকের প্রথম দায়িত্ব ও কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। প্রিয় শিক্ষার্থীরা, আনুগত্য প্রকাশ করা বলতে আমরা কি বুঝি? আনুগত্য প্রকাশ করা বলতে বোঝায় রাষ্ট্রের নির্দেশ মেনে চলা। রাষ্ট্রের নির্দেশ মেনে চলা কিভাবে মেনে চলা হয়? চলো আমরা সে সম্পর্কে একটু তথ্য জেনে নিই। রাষ্ট্রের নিরাপত্তা, অখণ্ডতা, স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য সবসময় নাগরিককে সজাগ থাকতে হয় এবং চরম ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হয়। এটি হচ্ছে মূলত রাষ্ট্রের প্রতি নাগরিকের আনুগত্য প্রকাশ করা। 2 নাম্বার নাগরিকের দায়িত্ব কর্তব্য হচ্ছে রাষ্ট্রের আইন মেনে চলা, আইনের প্রতি সম্মান দেখানো। যদি কোনো নাগরিক রাষ্ট্রের আইন না মেনে চলে, আমরা জানি একটি রাষ্ট্রে বিশৃঙ্খলা দেখা দেয়, সেখানে স্বাভাবিক জীবনের ব্যাঘাত ঘটে। সুষ্ঠু জীবনযাপন, শান্তি শৃঙ্খলা রক্ষায় প্রত্যেক নাগরিককেই আইন মেনে চলতে হবে। নাগরিকের তৃতীয় দায়িত্ব কর্তব্য হচ্ছে সততা ও সুবিবেচনার সাথে ভোট দেওয়া। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ভোট দেওয়া একটি পবিত্র অধিকার একজন নাগরিকের জন্য। কারণ এই ভোটের মাধ্যমে আমরা ইচ্ছে করলে যোগ্য ব্যক্তিকেও ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, আবার অযোগ্য দুর্নীতিবাজ ব্যক্তিদেরকেও আমরা জয়যুক্ত করতে পারি। তাই সেক্ষেত্রে আমাদেরকে পবিত্র ভোটাধিকার প্রয়োগ করতে হবে সৎ এবং যোগ্য ব্যক্তিকে দেখে ভোট দেওয়ার মাধ্যমে। তারপর চতুর্থ দায়িত্ব কর্তব্য হচ্ছে যথাসময়ে কর ও খাজনা প্রদান করা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি একটি রাষ্ট্র পরিচালনার জন্য সরকারের প্রচুর পরিমাণ অর্থের প্রয়োজন হয়, আর একটি রাষ্ট্রের সরকার সেই প্রয়োজনীয় অর্থ পেয়ে থাকে নাগরিকদের কর থেকে এবং খাজনা থেকে। তাই একজন নাগরিকের উচিত সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে কর ও খাজনা প্রদান করা। নাগরিকের পঞ্চম দায়িত্ব কর্তব্য হচ্ছে রাষ্ট্রের অর্পিত দায়িত্ব
ও রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। কিভাবে একজন নাগরিক তার অর্পিত দায়িত্ব ও রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারে জানো? তাহলে শোনো, একজন নাগরিক যদি তার দায়িত্ব কর্তব্য সততা নিষ্ঠার সাথে এবং তার দায়িত্বশীলতা বজায় রেখে কাজ করে, তাহলে আমরা বলতে পারি একজন নাগরিক তার অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদন করেছে। তাই নাগরিকের উচিত রাষ্ট্রের অর্পিত দায়িত্ব ও রাষ্ট্রীয় কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে কয়েকটি ছবি লক্ষ্য করো। আমরা ছবিগুলোতে লক্ষ্য করছি এখানে শিশুদের ছবি এবং মায়েদের ছবি। এখানে কি বলা হচ্ছে দেখো, শিশুরা রাষ্ট্রের নাগরিক। আমরা জানি শিশুরা কোনো রাষ্ট্রের নাগরিক। তাদের প্রতি পিতামাতার কিছু দায়িত্ব সমূহ রয়েছে। পিতামাতার দায়িত্বগুলো কি? চলো আমরা লক্ষ্য করি। পিতামাতার দায়িত্ব হচ্ছে তার শিশুদেরকে সঠিক সময়ে টিকা দান করা, তারপরে তার শিশুদেরকে শিক্ষিত করার জন্য তাদেরকে স্কুলে পাঠানো। এটা পিতামাতার একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তার পরবর্তী দায়িত্ব হচ্ছে শিশুদেরকে সুস্থ সবল রাখার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা। এই সকল দায়িত্ব যদি পিতামাতারা শিশুদের প্রতি ভালোভাবে পালন করে, তাহলে আমরা বলতে পারি এটিও একটি নাগরিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন হয়েছে বলে আমরা মনে করব। চলো আমরা নাগরিকদের আরো কিছু দায়িত্ব কর্তব্য জেনে নিই। নাগরিকদের অন্যতম দায়িত্ব কর্তব্য হচ্ছে নাগরিকের দেশপ্রেম থাকতে হবে। এখন দেশপ্রেম যে নাগরিকদের আছে আমরা কিভাবে বুঝবো? চলো একটু জেনে নিই। যদি নাগরিকরা ভিন্ন সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল থাকে, যদি নাগরিকরা নিজস্ব সংস্কৃতি, রাষ্ট্রীয় অর্জন ও সফলতা এবং সবসময় দেশের মঙ্গল কামনা করে, তাহলে বুঝতে হবে নাগরিকের দেশপ্রেম রয়েছে। তাছাড়া জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস, জাতীয় বীর ও মনীষীদের অবদানকে শ্রদ্ধা ভরে স্মরণ করাও নাগরিকের দেশপ্রেমের বহিঃপ্রকাশ। তাহলে আমাদেরকে নাগরিক হিসেবে নাগরিকের দেশপ্রেম থাকতে হবে। তোমরা লক্ষ্য করো ছবিগুলো, যে জাতীয় সঙ্গীত, জাতীয় ইতিহাস এই সম্পর্কে যাদের প্রয়োজনীয় জ্ঞান আছে, তাহলে বুঝতে হবে সেই নাগরিকের দেশপ্রেম রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে 4টি ছবি লক্ষ্য করো। প্রথম ছবিতে আমরা বুঝতে পাচ্ছি এটি মুসলমান ধর্মের ছবি। দ্বিতীয় ছবিটি খ্রিস্টান ধর্মকে নির্দেশ করে। তৃতীয় ছবিটি বৌদ্ধ ধর্মকে নির্দেশ করে এবং চতুর্থ ছবিটি হিন্দু ধর্মকে নির্দেশ করে। অর্থাৎ এই 4 ধর্মের 4টি ছবি দ্বারা কি বোঝাতে চাচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। নাগরিক হিসেবে এই 4টি ধর্মের প্রতি সবাইকে সহানুভূতিশীল থাকতে হবে, সহনশীল থাকতে হবে এবং শ্রদ্ধাশীল থাকতে হবে। অর্থাৎ একে অপরকে সহ্য করার ক্ষমতা থাকতে হবে। ভিন্ন মত ও ভিন্ন সংস্কৃতির প্রতি সম্মান করলে জাতীয় সংহতি অর্জন সম্ভব হবে। নাগরিকের আরো একটি অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কর্তব্য হচ্ছে দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। আমরা জানি প্রতিটি রাষ্ট্রেই কম বেশি দুর্নীতি ও অন্যায় হয়ে থাকে। আর এই দুর্নীতি ও অন্যায়কে নির্মূল করতে হলে প্রতিটি নাগরিকেরই উচিত তীব্র আন্দোলন গড়ে তোলা। তোমরা ছবিটি লক্ষ্য করো। এই ছবিটি দ্বারা কি বোঝাতে যাচ্ছে? এটি একটি সামাজিক অপরাধকে নির্দেশ করছে। সুতরাং এই অপরাধটি দূর করতে হলে একটি রাষ্ট্রের সকল নাগরিককে আন্দোলন গড়ে তুলতে হবে। তাহলেই একটি রাষ্ট্র থেকে অন্যায়, অবিচার, দুর্নীতি সহজেই দূর করা সম্ভব হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমি তোমাদেরকে কিছু ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। তোমরা
প্রশ্নগুলো লক্ষ্য করো এবং খাতায় লিখে রাখার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্ন, সিভিক্স কোন ভাষার শব্দ? দুই নম্বর প্রশ্ন, একজন আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানীর নাম বলো। তিন নম্বর প্রশ্ন, রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস কি? 4 নম্বর প্রশ্ন, নাগরিকের প্রধান কর্তব্য কি? 5 নম্বর প্রশ্ন, শিশুকে স্কুলে পাঠানোর দায়িত্ব কার? প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা শোনো। সিভিক্স ল্যাটিন ভাষার শব্দ। একজন আধুনিক ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী হলেন হ্যারল্ড জে লাস্কি। রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস হচ্ছে কর ও খাজনা। নাগরিকের প্রধান কর্তব্য হচ্ছে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা। শিশুকে স্কুলে পাঠানোর দায়িত্ব হচ্ছে প্রত্যেক পিতামাতার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই প্রশ্নগুলো বুঝতে পেরেছো। এবার বাড়ির কাজের পালা। তোমরা বাড়ির কাজটি লক্ষ্য করো। তোমাদেরকে আমি একটি বাড়ির কাজ দিচ্ছি, তোমরা বাড়ির কাজটি খাতায় লিখে রাখার চেষ্টা করো। বাড়ির কাজটি হচ্ছে, তুমি কোন দেশের নাগরিক, তোমার দেশের জন্য তুমি কি কি দায়িত্ব ও কর্তব্য পালন করো তা লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব তোমরা এই প্রশ্নের উত্তরটি প্রয়োজনে পাঠ্য বই থেকে সাহায্য নিয়ে সুন্দরভাবে লিখে এটি তোমাদের বিদ্যালয়ের শিক্ষককে উপস্থাপন করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে এবং মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আজকের মতো তোমাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।